কেমন আছো তোমরা সবাই? আজকে আমি শুরু করতে চলেছি ডাব্লিউবিপিএসসি এটি রিক্রুটমেন্ট সিরিজের ভিডিও নাম্বার 4। আজকের ভিডিওর প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো 37। দ্য রেশিও অফ বয়েল টেম্পারেচার টু দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার অফ এ রিয়েল গ্যাস ইজ গিভেন বাই। দেখো, এটার ফর্মুলা তোমাদের মুখস্থ রাখতে হবে এটা করার জন্য। সেটা হলো বয়েল টেম্পারেচার টিবি, এটা ইকুয়াল টু হয় এ বাই আর বি। আর ক্রিটিক্যাল টেম্পারেচার টিসি, এটা ইকুয়াল টু হয় 8a বাই 27 RB। এখান থেকে তাহলে তোমরা দেখতে পাচ্ছ টিবি ডিভাইডেড বাই টিসি, এটা ইকুয়াল টু হয়ে যাবে 27 ডিভাইডেড বাই 8। তাহলে এখানে যেটা ঠিক হবে সেটা হবে অপশান ডি। এরপরে আসছে কোয়েশ্চেন নাম্বার 38। হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট ডিটারমাইন দ্য স্টেট অফ এ থার্মোডিনামিক সিস্টেম। দেখো, এটা তোমরা সকলেই জানো যে পি, ভি এবং টি এদের মধ্যে যে কোনো একটা থার্মোডিনামিক সিস্টেমকে ডিটারমাইন করতে পারে না। যে কোনো দুটো এর মধ্যে থেকে কোনো থার্মোডিনামিক সিস্টেমকে ডিটারমাইন করতে গেলে আমাদের লাগবে। তাহলে এখানে যে অপশনটা ঠিক হবে সেটা হলো অপশন ডি, এনি ওয়ান অফ পি, ভি অর টি অ্যালোন। দেখো, এরপরে আসছে কোয়েশ্চেন নাম্বার 39। কোয়েশ্চেন নাম্বার 39 আছে, when a sphere is rolling, the ratio of its rotational energy to total kinetic energy is given by। দেখো, স্পিয়ার রোটেট করলে এর রোটেশনাল কাইনেটিক এনার্জি আমরা জানি হয় হাফ আই ওমেগা স্কোয়ার, আর কাইনেটিক এনার্জি সেটা হয়ে যায় হাফ এম ভি স্কোয়ার। তো এখানে স্পিয়ার যদি রোল করে তাহলে সেন্টার অফ মাসের রেসপেক্টে এটার মোমেন্ট অফ ইনার্শিয়া মানে আই, এটা হয়ে যায় 2/5 mr²। তাহলে এখানে হয়ে গেল আই এর জায়গাতে 2/5 mr² পুট করে দিলাম, এখানে ওমেগা স্কোয়ার হলো, কাইনেটিক এনার্জি হলো হাফ এম ভি স্কোয়ার। ভি স্কোয়ারটাকে আমরা ওমেগা স্কোয়ার এ স্কোয়ারে কনভার্ট করে নিলাম। তাহলে এখানে আমার থেকে যাচ্ছে 1/5:1/2। তাহলে এখানে যে রেশিওটা দাঁড়াবে শেষ পর্যন্ত সেটা হয়ে যাবে 2:5 এই রেশিও। তাহলে এখানে যে অপশানটা ঠিক হবে সেটা হবে অপশান বি, 2:5। এবার আসছে কোয়েশ্চেন নাম্বার 40। দ্য টোটাল ভলিউম অফ লিকুইড ফ্লোয়িং পার সেকেন্ড থ্রু এ টিউব অফ রেডিয়াস আর ইজ প্রপোর্শনাল টু। দেখো, টিউবের মধ্যে দিয়ে লিকুইড ফ্লোয়ের জন্য পার সেকেন্ডে কতটা করে লিকুইড ফ্লো হচ্ছে তার একটা ফর্মুলা আছে, সেটা পয়জলি ইকুয়েশন বলি আমরা। সেটা ভলিউমটা প্রপোর্শনাল টু হয় পাই পি আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 ইটা এল। তাহলে এখানে আমার ভলিউমটা প্রপোর্শনাল টু হবে আর টু দি পাওয়ার 4। তাহলে এখানে অপশান আছে সেটা অপশান ডি। এরপরে আসছে কোয়েশ্চেন নাম্বার 41। সেটা আছে এ ক্যাপাসিটার অফ ক্যাপাসিট্যান্স 1 মাইক্রোফ্যারাড অ্যান্ড রেজিস্টার অফ রেজিস্ট্যান্স 10 to the power 5 ohm are connected in series with a battery of EMF 100 volt and negligible internal resistance. Then the time constant of the circuit is। দেখো, এখানে সিআর সার্কিট দেওয়া আছে, সিআর সার্কিটে টাইম কনস্ট্যান্ট বার করতে বলেছে। টাইম কনস্ট্যান্ট মানে হলো ওই সিআর সার্কিটটাতে ক্যাপাসিটার কত তাড়াতাড়ি চার্জড হতে পারে বা ডিসচার্জড হতে পারে তার একটা মেজারমেন্ট। সেটা সিআর সার্কিটের ক্ষেত্রে সেই টাইম কনস্ট্যান্টের ভ্যালুটা হয় সি ইন্টু আর। এখানে আমরা সি এর ভ্যালুটা পুট করলাম 1 মাইক্রোফ্যারাড, সেটাকে আমরা 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড লিখলাম। আরটা দেওয়া আছে 10 টু দি পাওয়ার 5 এত ওহম। তাহলে এখানে এটা হয়ে যাবে, এটা যেহেতু টাইম কনস্ট্যান্ট তাহলে এর ইউনিট হবে এত সেকেন্ড। তাহলে এখানে আলটিমেটলি এটা চলে আসবে 10 টু দি পাওয়ার -1 সেকেন্ড। এটা তোমরা মনে রেখো, এটা অনেক পরীক্ষাতে কোয়েশ্চেন থাকে যে সি আর এটার ডাইমেনশন কি হবে। এটার ডাইমেনশন হবে তাহলে টাইমের সঙ্গে ইকুয়াল। এটা যদি এলআর সার্কিট হয় তাহলে এটার ভ্যালু হয়ে যায় এল ডিভাইডেড বাই আর। এটার ভ্যালুটাও তার মানে বা এটার ডাইমেনশনটা এটা টাইমের সঙ্গে ইকুয়াল হবে। এটা অনেক পরীক্ষাতে আসে, এটা তোমরা মনে রেখো। দেখো, এরপর আছে কোয়েশ্চেন নাম্বার 42। এ মাস এম ইজ সাসপেন্ডেড ফ্রম এ স্প্রিং, ইটস ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন ইজ এফ। দ্য স্প্রিং ইজ কাট ইন্টু টু ইকুয়াল হাফস অ্যান্ড দ্য সেম মাস ইজ suspended from one of the two pieces of the spring. The frequency of oscillation of the mass will be। দেখো, এখানে কোয়েশ্চেন নাম্বার 42 এটাতে দেওয়া আছে একটা স্প্রিং থেকে এম মাস সাসপেন্ডেড আছে, সেখানে তার ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন সেটা যদি এফ হয় তাহলে এটার একটা ফর্মুলা আছে এফ ইকুয়াল টু হবে 1/2π√ওভার অফ কে ডিভাইডেড বাই এম, যেখানে কেটা হলো স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্ট। এবার এই স্প্রিংটাকে আমি যদি কেটে টুকরো করি, এটার ক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখবে, স্প্রিংটাকে কেটে যদি এন টুকরো করা হয় তাহলে প্রত্যেকটা টুকরের স্প্রিং কনস্ট্যান্ট সেটা কে প্রাইম আমরা যদি ধরে নিই, সেটা আগের স্প্রিং কনস্ট্যান্টের তুলনায় এন টাইমস বেশি হয়ে যায়। এটা একটা জেনারেল ফর্মুলা, এটা তোমরা মনে রেখো।
এটা কিভাবে আসে এটা তোমাদের আমি পরের একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তাহলে এখানে স্প্রিংটা যেহেতু কেটে দুটো টুকরো করা হয়েছে, তাহলে কে প্রাইম এটা ইকুয়াল টু হয়ে যাবে 2k। তাহলে এখন ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন এফ প্রাইম সেটা ইকুয়াল টু হয়ে যাবে 1/2 পাই রুট ওভার অফ কে প্রাইম ডিভাইডেড বাই এম। কে প্রাইমের জায়গাতে আমরা যদি 2k বসিয়ে দিই তাহলে আমরা দেখব এটা হয়ে যাবে রুট ওভার অফ 2f। তাহলে এখানে যে অপশানটা ঠিক হবে সেটা হলো অপশান এ। এবার আসছে কোয়েশ্চেন নাম্বার 43। A particle is moving under the influence of a force given by F equal to kx, where k is a constant and x is the distance moved. The energy gained by the particle in moving from x equal to 0 to x equal to 3 is। দেখো এখানে আমার ফোর্স দেওয়া আছে F equal to kx। তাহলে এখানে পার্টিকেলটা যদি মুভ করে তাহলে তার জন্য এটার এনার্জি হবে, আমরা সেটাকে ই দিয়ে লিখলাম, সেটা হয়ে যাবে পার্টিকেলটা মুভ করার জন্য এর যতটা ওয়ার্ক করতে হবে সেটা সেটা ইকুয়াল টু হয়ে যাবে আমার কে এক্স, বা আমরা এটাকে এইভাবে লিখি এফ ডিএক্স এক্স ইকুয়াল টু 0 টু এক্স ইকুয়াল টু 3। এটাকে আমরা এফ এর জায়গা থেকে এক্স পুট করে দিই, তাহলে এটা হয়ে যাবে কে এক্স ডিএক্স এক্স ইকুয়াল টু 0 টু এক্স ইকুয়াল টু 3। ইন্টিগ্রেট করলে এটা হয়ে যাবে হাফ কে এক্স স্কোয়ার, এটা 0 টু 3, তাহলে এটা হয়ে যাবে আলটিমেটলি হয়ে যাবে 9/2 কে। তাহলে এটা হয়ে যাবে 4.5 কে, এটা হয়ে যাবে আনসার। তাহলে এটার ক্ষেত্রে যে উত্তরটা ঠিক হবে সেটা হলো অপশান সি। এরপরে আসছে কোয়েশ্চেন নাম্বার 44। দ্য রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি অফ এ সার্কিট কনসিস্টিং অফ এ কয়েল অফ ইন্ডাকট্যান্স 2 মাইক্রোহেনরি অ্যান্ড এ ক্যাপাসিটার অফ 2 মাইক্রোফ্যারাড ইজ। দেখো এখানে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি আমাদের সার্কিটটা আছে এলসি সার্কিট, তার রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি সেটা হয়ে যায় এফ, সেটা ইকুয়াল টু হয় 1/2 পাই রুট ওভার অফ এলসি। এখানে এলসি এই ভ্যালুগুলো তোমরা পুট যদি করে দাও তাহলে এটা হয়ে যাবে 1/2 পাই রুট ওভার অফ এল এর ভ্যালুটা 2 মাইক্রোফ্যারাড, তাহলে এটাকে আমরা ফ্যারাড সরি 2 মাইক্রো হেনরি, এটাকে আমরা হেনরিতে কনভার্ট করলে 2 × 10⁻⁶। ক্যাপাসিটারটা 2 মাইক্রোফ্যারাড আছে, এটাকে ফ্যারাডে কনভার্ট করলে 2 × 10⁻⁶। এত হার্জ হয়ে যাবে। তাহলে এটা করলে আলটিমেটলি তোমরা দেখবে এটা হয়ে যাবে 10⁶ ডিভাইডেড বাই 4 পাই। তাহলে এটা হয়ে যাবে অপশান ডি, এই উত্তরটা ঠিক। এবার আসছে কোয়েশ্চেন নাম্বার 45। টু ওয়েভস অফ ইন্টেন্সিটিস আই অ্যান্ড 4i সুপারইম্পোজ, দ্য মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম ইন্টেন্সিটিস উইল বি। দেখো এই প্রশ্নটা ফিজিক্সের যে কোনো পরীক্ষার জন্য এটা বেশ একটা জনপ্রিয় প্রশ্ন থাকে, যে দুটো আলাদা ওয়েভ ডিফারেন্ট ইন্টেন্সিটি তারা যদি সুপার ইম্পোজ করে তাহলে রেজাল্ট্যান্ট ওয়েভের যে ম্যাক্সিমাম এবং মিনিমাম ইন্টেন্সিটি হবে তার যেটা রেশিও সেটা হয়ে যাবে, এখানে মিনিমাম বাই ম্যাক্সিমাম এই রেশিওটা চেয়েছে, তাহলে এটা হয়ে যাবে রুট ওভার অফ প্রথমটার ইন্টেন্সিটি প্লাস রুট ওভার মিনিমামের জন্য মাইনাস হয়ে যাবে, এটা হয় রুট ওভার অফ দ্বিতীয়টার ইন্টেন্সিটি এটার স্কোয়ার বাই রুট আন্ডার অফ প্রথমটার ইন্টেন্সিটি প্লাস রুট আন্ডার অফ সেকেন্ডটার ইন্টেন্সিটি সেটার স্কোয়ার। এটা করলে আলটিমেটলি আমাদের চলে আসবে এখান থেকে আসবে উপরে হবে রুট আই, নিচে হয়ে যাবে 3√i এটার স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে রেশিওটা 1:9, যেটা আছে অপশান এ। এরপরে আসছে কোয়েশ্চেন নাম্বার 46। দ্য মিনিমাম ওয়েভলেন্থ অফ এক্স রেজ প্রডিউসড বাই ইলেকট্রনস অ্যাক্সিলারেটেড বাই এ পোটেনশিয়াল ডিফারেন্স ভি ভোল্টস ইজ, চারটে অপশান দেওয়া আছে। দেখো এক্স রে ফোটনের ওয়েভলেন্থ মিনিমাম হতে গেলে ফোটনের এনার্জি হতে হবে ম্যাক্সিমাম, সেক্ষেত্রে পুরো ইলেকট্রনের এনার্জিটাই কনভার্ট হয়ে যেতে হবে এক্স রে ফোটনের এনার্জিতে। তাহলে এখানে এক্স রে ফোটনের এনার্জি সেটাকে আমরা লিখতে পারি এইচ ডিভাইডেড বাই ল্যামডা মিনিমাম, এটা ইকুয়াল টু হয়ে যাবে ইলেকট্রনের এনার্জি, সেটা ইকুয়াল টু হবে E/V। তাহলে এখান থেকে ল্যামডা মিনিমাম এটা ইকুয়াল টু আমরা বলতে পারবো এটা হয়ে যাবে এইচ ডিভাইডেড বাই ইভি। তাহলে এটার ক্ষেত্রে যে উত্তরটা ঠিক হবে সেটা হলো অপশান বি। Question number 47. A string of length L is vibrating in n segments. Then L/n is given by, চারটে অপশন এখানে দেওয়া আছে। দেখো একটা স্ট্রিং যদি ভাইব্রেট করে তাহলে সেটা ভাইব্রেট করলে তার দুটো প্রান্তে দুটো নোডস থাকতে হবে এবং তার ফান্ডামেন্টাল ভাইব্রেশন হতে পারে এই রকম, যেটা একটা সেগমেন্টে এটা
ভাইব্রেট করবে। সেক্ষেত্রে এই যে ডিস্টেন্সটা দুটো নোডসের মধ্যে ডিস্টেন্স সেটা হয়ে যাবে λ/2 এবং এই ডিস্টেন্সটাই আমার স্ট্রিং এর ডিস্টেন্স সেটা হলো L। তাহলে এখানে আমরা বলতে পারবো λ/2 এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে L। সেকেন্ড যে ভাইব্রেশন হতে পারে সেখানে এই দুটো প্রান্তে যদি নোডস থাকতে হয় তাহলে সেকেন্ড ভাইব্রেশন হতে পারে এটা যখন দুটো সেগমেন্টে এটা ভাইব্রেট করবে, তাহলে সেক্ষেত্রে ভাইব্রেশনটা হয়ে যাবে এরকম। তাহলে এক্ষেত্রে এই যে ডিস্টেন্সটা এটা হয়ে যাবে, পুরো ডিস্টেন্সটা হয়ে যাবে ল্যামডা এবং এই পুরো ডিস্টেন্সটাই হলো আমার স্ট্রিং এর লেন্থ সেটা হলো L। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারবো ল্যামডা সেটা ইকুয়াল টু হলো L। এটাকে যদি আমি একটু ভেঙে লিখি তাহলে এটাকে আমি লিখতে পারবো 2 ইন্টু λ/2 এটা ইকুয়াল টু হয়ে যাবে L। তাহলে জেনারেলি এর পরে যেটা আসবে সেটা আমার তিনটে সেগমেন্টে এটা ভাইব্রেট করতে পারবে, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো 3 ইন্টু λ/2 এটা ইকুয়াল টু হয়ে যাবে L। তাহলে n নাম্বারস অফ সেগমেন্টে এটা যদি ভাইব্রেট করে তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো n ইন্টু λ/2 এটা ইকুয়াল টু হয়ে যাবে L। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব L ডিভাইডেড বাই n এটা ইকুয়াল টু হয়ে যাবে λ/2। তাহলে এখানে যে অপশনটা ঠিক হবে সেটা হলো অপশন সি, λ/2। এরপরে আসছে কোয়েশ্চেন নাম্বার 48। এটা আসে কনসিডার এ সিস্টেম অফ টু পার্টিকেলস হ্যাভিং masses m1 and m2. If the particle of mass m1 is pushed towards the center of mass of the particles through a distance d, by what distance would the particle of mass m2 move so as to keep the center of mass of the particles at the original position? নাম্বার 48 এখানে দেওয়া আছে দুটো মাস আছে, একটা m1 একটা m2। এই দুটো মাসের সেন্টার অফ মাস সেটা আমরা ধরে নিই এখানে আছে। এবার m1 মাসটাকে আমরা যদি সেন্টার অফ মাসের দিকে ডি পরিমাণ যদি আমরা সরিয়ে নিয়ে যাই তাহলে m2 মাসটাকে কতটা সরাতে হবে যাতে সেন্টার অফ মাসটা অরিজিনাল পজিশনেই থেকে যায়। তো আমরা এখানে ধরে নিই m2 মাসটাকে আমরা সেন্টার অফ মাসের দিকে আমরা সরিয়ে নিয়ে এসেছি, সেটা হলো সাপোজ ডি প্রাইম পরিমাণ। আর আমরা ধরে নিই সেন্টার অফ মাস থেকে m1 এটার দূরত্ব হলো a1, সেন্টার অফ মাস থেকে m2 এটার দূরত্ব হলো a2। এই ধরনের প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে আমার মনে হয় যে সেন্টার অফ মাসের এই যে ডেফিনেশনটা আছে যেটা হলো যে সেন্টার অফ মাসের রেসপেক্টে মোমেন্ট অফ মাস সেটা সবসময় শূন্য হবে, মানে সাম ওভার এম আই আর আই ভেক্টর এটা ইকুয়াল টু 0, যেখানে আর আইটা হলো সেন্টার অফ মাসের রেসপেক্টে পজিশন ভেক্টর, এটা হলো মোমেন্ট অফ মাস সেটা ইকুয়াল টু হবে 0 উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস। এটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এখানে দেখো প্রথমে সেন্টার অফ মাসের রেসপেক্টে দুটো মাসের মোমেন্ট অফ মাস হয়ে যাবে m1, এটার আগে একটা মাইনাস বসালাম আমরা, এই ডিরেকশনটাকে আমরা পজিটিভ ধরে নিচ্ছি, তাহলে উল্টো দিকের ডিরেকশনটাকে আমরা নেগেটিভ ধরবো। তাহলে এটা হবে মাইনাস m1a1 প্লাস m2a2 এটা ইকুয়াল টু হয়ে যাবে 0। দ্বিতীয় ক্ষেত্রে আমার ইকুয়েশনটা হয়ে যাবে মাইনাস m1 এটা ইন্টু হবে a1 মাইনাস ডি প্লাস m2 এটা ইন্টু হবে a2 মাইনাস ডি প্রাইম এটা ইকুয়াল টু হয়ে যাবে 0। এবার এখান থেকে আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে মাইনাস m1a1 প্লাস m2a2 প্লাস m1d মাইনাস m2d প্রাইম এটা ইকুয়াল টু হলো 0। তাহলে এখান থেকে এটা ইকুয়াল টু 0 এটা আমরা ফার্স্ট ইকুয়েশন থেকে পেয়ে গেলাম। তাহলে আমার এখান থেকে পড়ে থাকছে d প্রাইম এটা ইকুয়াল টু হলো m1 ডিভাইডেড বাই m2 ইন্টু d। তাহলে এখানে যে উত্তরটা ঠিক হচ্ছে সেটা হলো অপশান এ, এই উত্তরটাই তাহলে হচ্ছে ঠিক m1 বাই m2 ইন্টু d। আজ তাহলে এই পর্যন্ত, ধন্যবাদ।